ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো, তোমাদের কালকে ভিডিও দেওয়া হয়নি, আজকে আবার আমরা ইতিহাসের উপর প্রিভিয়াস ইয়ারের উপর চলে এসেছি। তো অলমোস্ট আমাদের ইতিহাস ভূগোল শেষ, প্রায় ভূগোল তো অলরেডি শেষ হয়ে গেছে, প্রিভিয়াস ইয়ার কিউ, আর ইতিহাসও আজকেই শেষ করে দেব। এরপরে যেটা আমরা শুরু করব যে মক বলতে প্রতিদিন ইতিহাসের হয়তো 100টা কোশ্চেন বা 50টা কোশ্চেন, ভূগোলের 100টা বা 50টা, মানে যেই রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে আমরা এটাই দেখলাম যে যা যা বিপিএসসি দিয়েছে সেগুলো দেখলাম। আর এখন দেখব কি কি দিতে পারে, ওগুলো তো তোমরা যারা দেখোনি ভিডিওগুলো সবগুলো দেখবে। তারপরে এখন যে করব এই মক টেস্টগুলো, এগুলো অবশ্যই দেখিও, কারণ এখানে 5টা সিরিজ করে নেব। যেমন একটা থাকবে ইতিহাসের আইএনএমের উপর, একটা থাকবে ভূগোলের, একটা থাকবে সায়েন্সের, একটা থাকবে ম্যাথের, আর একটা থাকবে তোমার যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। ঠিক আছে, তো চলো আজকে যে ভিডিওটা করছি, দেখো কিছু কোশ্চেন বিপিএসসি যেগুলো জিজ্ঞেস করেছে এবং জিজ্ঞেস করতে পারে 4.0-র জন্য যারা পড়াশোনা করছো। তো চলো শুরু করছি। দেখো, প্রথমে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন কি বলছে, এর আগে আমরা কিন্তু অলরেডি করেছি 1 থেকে 80 পর্যন্ত করেছি, আর আজকে আমরা করব 1 থেকে 81 থেকে শুরু করব। এবং দেখতে পাচ্ছ এখানে কোন সালে এসেছিল, বিপিএসসি 2020 সালে যেহেতু এসেছিল, তো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো দেখতে পাবে, খুব ইম্পর্টেন্ট। চলো প্রথমে দেখো কি বলছে, The famous battle of Wandiwas of 1716 was fight the British against whom? মানে যে ওয়ান্দিওয়াসের যুদ্ধটা হয়েছিল, প্রথমত এটাই তোমাকে মনে রাখতে হবে কত সালে হয়েছিল। 1760 সালে হয়েছিল। এবং কার কার মধ্যে হয়েছিল, কার কার মধ্যে, একদিকে তো আমরা বলে দিচ্ছি ব্রিটিশ, আর এর বিপক্ষে কে ছিল, এর বিপক্ষে ছিল আমাদের ফ্রান্স। ঠিক আছে, তাহলে এখান থেকে কি মনে রাখবে যে ওয়ান্দিওয়াসের যুদ্ধ কবে হয়েছিল, 1760-এ, এবং কার কার মধ্যে হয়েছিল, সেটা হয়েছিল আমাদের ফ্রান্স আর ব্রিটিশ। তাহলে এখানে ব্রিটিশের বিপক্ষে ছিল ফ্রান্স, তাহলে ফ্রান্স হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলছে, দ্য ট্রিটি বলছে দ্য ট্রিটি অফ ম্যাঙ্গালোর ওয়াজ সাইন বিটুইন টিপু সুলতান অ্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন দ্য ইয়ার। বলছে কোন ইয়ারে টিপু সুলতান আর যে ব্রিটিশরা যে সন্ধি করেছিল, যেটার নাম হচ্ছে ট্রিটি অফ ম্যাঙ্গালোর। তো আমরা জানি যে অ্যাংলো মারাঠা 4টা হয়েছিল, এটা ছিল আমাদের সেকেন্ডে। ঠিক আছে, সেকেন্ডটা হয়েছিল কত সালে শেষ হয়েছিল, এটাতে। ঠিক আছে, চল তারপর থার্ডটা আমরা দেখবো আবার 92-তে, তাহলে এখানে অ্যান্সার হবে এটা। এবং থার্ডটাতে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল, যেমন এটা ছিল কি ম্যাঙ্গালোরের সন্ধি। তো শ্রীরঙ্গপত্তনমের সন্ধির সময় টিপুর কাছে টাকা পয়সা ছিল না, তার জন্য তার 2টো ছেলেকে দিয়ে এসেছিল, এবং পরবর্তীতে টাকা দিয়ে তার 2টো ছেলেকে নিয়ে এসে। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বরে কি বলছে দেখো, 3 নম্বরে বলছে which of the following British officer defeated the Portuguese at Solli? দেখো একটু গল্পটা বুঝবে, এখানে কি হয়েছিল যে আমাদের ভাস্কো দা গামা কবে এসেছিল, ভাস্কো দা গামা আমাদের এসেছিল, মাথায় রাখো যে 1498। ঠিক আছে, 1498 এসেছিল। এই 1498 ভাস্কো দা গামা আসার পর তারপরে এরা এখানে বিজনেস শুরু করে, তারপরে ব্রিটিশরা আসা শুরু করে, এবং ব্রিটিশরা যখন আসলো 1608 সালে ক্যাপ্টেন হকিংস তার হেক্টর জাহাজে করে, তখন কিন্তু কি বলে যেন তারা চাইলো এর কাছে এসে কিছু পারমিশন চাইলো, কার কাছে, জাহাঙ্গীর ছিল তখন। জাহাঙ্গীরকে বললো যে কিছু আমাদের ওয়েস্টার্ন ঘাটে, ওই জাহাঙ্গীর বললো ঠিক আছে যাও তোমরা ওয়েস্টার্ন ঘাটের দিকে নাও।
এবার ওয়েস্টার্ন ঘাটের দিকে ছিল, ওইদিকে ছিল কে, পর্তুগিজরা। পর্তুগিজরা তখন হুমকি দিয়ে দেয় কাকে, জাহাঙ্গীরকে, যে তুমি ওদেরকে কেন দিলে, তুমি যদি ওদেরকে না দাও তাহলে তোমাদের সমুদ্রে আসতে বন্ধ করে দেব। কারণ সমুদ্রে তখন ব্লু ওয়াটার পলিসি চালু করে দিয়েছিল ওরা। এটাও পরীক্ষায় দেয় যে ব্লু ওয়াটার পলিসি কে চালু করেছিল, সেটা হবে আমাদের পর্তুগিজরা। এবং তখন ওই ধমকি শুনে জাহাঙ্গীর উইথড্র করে নেয়। তখন এরা কি করে, ব্রিটিশরা চলে যায় তোমার কি বলে যেন, সাউথ ইন্ডিয়ার দিকে। এই সাউথ ইন্ডিয়ার দিকে যখন চলে যায় তখন এরা বুঝতে পারলো যে আসলে আমাদেরকে কেন তাড়ালো, কারণটা হচ্ছে পর্তুগিজরা। তখন এই পর্তুগিজদেরকে কি করলো, তখন এই পর্তুগিজদের সঙ্গে এই যুদ্ধটা করে, ঠিক আছে। এবং এই যুদ্ধটা হয়েছিল তোমার গিয়ে 13 সালে, তারপরে 12 সালে তখন হারিয়ে দেয়। তো এই জায়গাটা ছিল সেমলি, এই জায়গাতে হারিয়েছিল, ঠিক আছে। তাহলে কে ছিল এখানে ব্রিটিশের যে প্রতিনিধিটা, কে ছিল, ঠিক আছে। তো প্রতিনিধি ছিল কি, থমাস বেস্ট। তাহলে খুব ইম্পর্টেন্ট যে এই শৈলীর যুদ্ধেতে যদি বলা ব্রিটিশের প্রতিনিধি কে ছিল, তাহলে আমরা বলবো থমাস বেস। চলো নেক্সট, 4 নাম দেখো কি বলছে পরেরটা, দেখো identify the region from where the European got the best shelter and আফিম। অলরেডি এই কোশ্চেনটা আমরা করেছি, বুঝলে। এই কোশ্চেনটাতে দেখো কি বলছে, এই কোশ্চেনটাতে বলছে যে আফিমগুলো কোথায় পাওয়া যেত ব্রিটিশ পিরিয়ডের সময়। তাহলে তখন ছিল ব্রিটিশ পিরিয়ডের সময় এই বিহারটাতে খুব পাওয়া যেত। তাহলে বিহার হবে এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, 5 নাম্বারে দেখো কি বলছে, দেখো হুইচ রিজন অফ দ্য ইন্ডিয়া ফেমাস ফর আফিম প্রোডাকশন ডিউরিং দ্য ব্রিটিশ ইন্ডিয়া। দেখো ওই সেম কোশ্চেন আলাদা আলাদাতে এসছে, 2005-এও এসছে, সেটাও তাহলে কি হবে আমাদের বিহার। নেক্সট 86, 86টা কি হবে, দেখো whom did Robert Clive appoint as the deputy diwan of মুর্শিদাবাদ আফটার দ্য টিটি অফ এলাহাবাদ। বুঝো টিটি অফ এলাহাবাদটা কি হয়েছিল, টিটি অফ এলাহাবাদটা হয়েছিল, মাথায় রাখবে, 12ই আগস্ট 1765 সালে। কখন, যখন বক্সারের যুদ্ধতে হেরে যায় কে, একদিকে পক্ষ ছিল মীর কাসিম, একদিকে ছিল আওয়াদের সুজাউদ্দৌলা, একদিকে ছিল মুঘলের রাজা। তো এই মুঘলের সম্রাট, তাহলে এই 3 জনে একদিকে হেরে যায়। তো যখন হেরে গেল, কাসিম তো ভেঙে গেল, তখন এই দুজনের উপর যে টিটিটা হয়েছিল যে কি দিবে না দিবে, 26 লাখ টাকার বিনিময়ে কারা এলাহাবাদ দেবে, বাদ বাকি ওরা রেভিনিউ নেবে, বিভিন্ন হয়েছিল এই টিটিতে, ঠিক আছে। তো ওটাই বলছে এখানে যে এই টিটিটাতে যে হয়েছিল, এই টিটিটার পর ডেপুটি দেওয়ান মানে সাব দেওয়ান বা ডেপুটি দেওয়ান অফ মুর্শিদাবাদ কাকে বানানো হয়েছিল, তখন বানানো হয়েছিল কি, সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ রাজা খান। অ্যাকচুয়ালি কি করা হয়েছিল বলতো, এখানে করা হয়েছিল কি, ডুয়াল গভর্নমেন্ট শুরু করেছিল। ডুয়াল গভর্নমেন্ট এটাও পরীক্ষায় দেয় যে ডুয়াল গভর্নমেন্ট তাহলে কে শুরু করেছিল, 65 সালে রবার্ট ক্লাইভ শুরু করেছিল। এবং এই রবার্ট ক্লাইভকে বলি আমরা কি, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে। চলো, এবং এই একমাত্র গভর্নর জেনারেল যে সুইসাইড করে মরেছিল। তারপরে আর কি জানানো আছে, আচ্ছা এখানে করলো কার, মুর্শিদাবাদের করলো মোহাম্মদ রাজা খানকে, বাট সিতাব রায়কে করেছিল বিহারের। যেহেতু বিহারের পরীক্ষা, এখানে অ্যান্সারটা হবে এটা। কিন্তু যদি বলতো বিহারের, মুর্শিদাবাদের ছিল এটা, কিন্তু বিহারের ছিল সিতাব রায়, তো এটাও জানতে হবে। নেক্সট দেখো কি বলছে, হুম ডিড রবার্ট ক্লাইভ অ্যাপয়েন্ট অ্যাজ দ্য ডেপুটি দিওয়ান অফ মুর্শিদাবাদ। আপনার ওই সেম কোশ্চেন রিপিট হয়েছে। পরেরটা দেখো কি বলছে, এম্পায়ার আলম শাহ টু
গ্র্যান্টেড দ্য দিওয়ান অফ বেঙ্গল অফ বিহার উড়িষ্যা ইস্ট অফ ইন্ডিয়া কোম্পানি। এই যে ইস্ট অফ ইন্ডিয়া কোম্পানিটা কবে চলে মানে ওদের হাতে চলে গেছিলো দিওয়ানটা বলতে, দেখো ওই যে বললাম না যে ডুয়াল গভর্নমেন্ট শুরু হয়ে গেলো। তো ব্রিটিশরা কতটা চালাক ভাবো, বলছে ডুয়াল গভর্নমেন্ট মানে দ্বৈত শাসন, মানে দুজনের সরকার চালাবো। তাহলে সরকারটা চালাবে, সরকারটার চাপের কাজগুলো দিলে ইন্ডিয়ান বাংলার নবাবকে, আর বলল যে আমরা মানে আমাদেরকে ইন্ডিয়ানদেরকে দিল যে তোমরা চালাতে হয় কীভাবে চালাও, আর টাকার ব্যাপারটা যেখানে টাকা রেভিনিউ তুলতে হবে সেটা আমরা তুলব। ঠিক আছে, তো ওটাই ওখান থেকে আমাদের কত তারিখে হয়েছিল অ্যাকচুয়ালি, একটু আগে যে আমি বললাম যে তোমার এলাহাবাদের ট্রিটি, সেটা কবে হয়েছিল? এলাহাবাদের ট্রিটি একটু আগে আমি বললাম 12ই আগস্ট 1765 হলো, তাহলে তারিখটা হবে এটা। নেক্সট, এতগুলো কোশ্চেন প্রায় 200, আজকে 200-250 কোশ্চেন হয়ে যাচ্ছে, তোমাদের একটা আইডিয়া চলে এসছে যে কিভাবে পিপিএসসি কোশ্চেন টার্গেট করছে। দেখো, অ্যাবাউট দ্য মুঘল এম্পায়ার বাহাদুর শাহ জাফর, ইট ওয়াজ সেড হ্যাজ হিজ এম্পায়ার দ্য এক্সটেন্স ফ্রম। দেখো, একটা কহাবত আছে যে এই বাহাদুর শাহ জাফরের জায়গাটা কেমন, যেমন আমাদের আছে না যে বিন্দুসার মানে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে মানে অশোকের বাবা, বিন্দুসারের জায়গাটা টেরিটরিটা কত ছিল, তা আমরা বলি দুটো সমুদ্রের মিডিলে, মানে এদিকে অ্যারাবিয়ান সি আর এদিকে হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, এর মধ্যে নাকি গোটা জায়গাগুলোকে ওর ছিল বিন্দুসারের। তো ওই রকম বলা হয় এর জায়গাটা কোথা থেকে কোথায় ছিল, তাহলে বাহাদুর শাহ জাফরের জায়গা আমরা বলি চাঁদনি চক টু পালাম, এইটুকু। ঠিক আছে, তাহলে এটা জানতে হবে এবং এটা এসছে পরীক্ষায়। নেক্সট 90 যাই। 90 কি বলছে দেখো, দেখো রঞ্জিত সিং অ্যাকুয়ার দ্য ফেমাস কোহিনুর ডায়মন্ড ওয়াজ, এই কোহিনুর সিং কার কাছ থেকে নিয়েছিল? রঞ্জিত সিং ফেমাস ইটা কি বলে যেন ডায়মন্ডটা, সেটা হবে আমাদের দেখো ফ্রম কার কাছ থেকে নিয়েছিল? ফ্রম শাহ সুজা থেকে নিয়েছিল। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে যে রঞ্জিত সিং অ্যাকুয়ার দ্য ফেমাস কোহিনুর ডায়মন্ড ওয়াজ ফ্রম শাহ সুজা, শাহ সুজা থেকে কোহিনুর ডায়মন্ডটা নিয়েছিল। ঠিক আছে, নেক্সট তারপরটা কি বলছে দেখো, তারপরটা বলছে যে টিপু সুলতান মেড হিজ ক্যাপিটাল। টিপু সুলতানের ক্যাপিটাল কোথায়? ওই যে বললাম যে থার্ড যে সন্ধিটা হয়েছিল, থার্ড অ্যাংলো মাইসুরের যে ইটা হয়েছিল, ট্রিটিটা হয়েছিল, সেটা কোথায়? সেটা হয়েছিল আমাদের শ্রী রঙ্গনাপত্তনম। তাহলে এইখানে ক্যাপিটালও বানিয়েছিল। ঠিক আছে, চলো এটা নেক্সট কি বলছে, নেক্সট বলছে উইথ হুম ডিড দ্য ব্রিটিশ সাইন দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। একটু আগেই দেখলাম যে শ্রীরঙ্গপত্তনম কার সঙ্গে, একদিকে ব্রিটিশ আর একদিকে হচ্ছে আমাদের টিপু সুলতান। তাহলে অ্যান্সারটা কী হবে? টিপু সুলতান। মানে ঘুরিয়ে ঘাড়িয়ে ওই জিনিসগুলোকেই আঘাত করছে। ঠিক আছে, অতএব তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে বিপিএসসি কোশ্চেনগুলো দিচ্ছে। দেখো, আন্ডার হুজ লিডারশিপ ওয়াজ দ্য ঠগ। ঠিক আছে, এই ঠগদেরকে কিভাবে তাড়িত করেছিল একটু বুঝো। ঠগরা কী ছিল? তোমরা যদি আমির খানের আর অমিতাভ বচ্চনের একটা সিনেমা আছে ঠগ অফ হিন্দুস্তান, ওই যে ঠগ অফ হিন্দুস্তান সিনেমাতে দেখবে আমির খান যে রোলটা করেছে, সেই রোলটাই হচ্ছে ঠগ। ঠিক আছে, এই ঠগ মানে কি জানো? এরা বংশ পরম্পরায় হচ্ছে ডাকাত। মানে কি, এদের ডাকাতি করতে পারলে এরা ভাববে যে আমরা হয়তো আমাদের ধর্ম পালন করছি। মানে ধর্মের মধ্যে ওটা ছিল, ওদের ধর্মে বলা হচ্ছে ধর্মতে ভালো জায়গায় যেতে গেলে ওদেরকে ডাকাতি করতে হবে। এই নিয়ে বলছে যে যখন এটা রিলিজিয়াসগত ব্যাপার, এটা কোনোদিনও তোলা যাবে না। এই নিয়ে বেন্টিং খুব চাপে ছিল যে কি করে এটাকে তোলা যাবে। তো ওই একজন লোককে বুদ্ধি দিল ওকে যেটাকে তোলা যাবে। কিভাবে তোলা যাবে? এক কাজ করো, যেদিনে আমরা যে কাউকে অ্যারেস্ট করব, যদি ও প্রমাণ হয়ে যায় ওই বংশেরই ও, এবং ওর বংশটা ছিল ওই ডাকাতির, তাহলে ওর কিন্তু আজীবন জেল। তার জন্য কিচ্ছু ভাবতে হবে না, আজীবন জেল। তাহলে ওরা নিজেরা পরিচয় দিতে ভয় পাবে যে আমরা ওই বংশের। তারপরে আস্তে আস্তে এইভাবে করে করে ওকে দমন করা হয়েছিল। ঠিক আছে, তো ওটা দমন আমাদের যে বুদ্ধিটা দিয়েছিল সেটা কে ছিল? ঠিক আছে, সেটা ছিল ক্যাপ্টেন সুলেমান। ঠিক আছে, চলো নেক্সট 93-94 যায়। 94 কি বলছে দেখো,
বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সোশ্যাল রিফর্মার ওয়ার ইনিশিয়াল বাই দ্য উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, বলছে এদের মধ্যে কোনটা উইলিয়াম বেন্টিংয়ের দ্বারা হয়েছিল আর কোনটা হয়নি। তাহলে আমরা জানি 1 নম্বর অপশানে কি আছে, অ্যাবলিস্ট অফ দ্য প্র্যাকটিস অফ সতীর যে অ্যাবলিশনের যে প্র্যাকটিসটা সেটাকে আমরা অ্যাবলিস্ট করেছি। ঠিক আছে, এটা কবে করেছিলাম, রাজা রামমোহন রায়ের সাহায্যে 1929 সালে আমরা এটাকে তুলে দিয়েছি। যদি বলে কোন রেজুলেশনের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, তাহলে মনে রাখবে 17। ঠিক আছে, চলো তারপরটা, এটা তো ঠিকই আছে, অ্যাবলিস্ট অফ দ্য স্লেভারি, এটাও ঠিক আছে। তারপরে কি আছে, দ্য রিমুভাল অফ দ্য প্রভিশন অফ দ্য ডিসকোয়ালিফিকেশন ডিউ টু দ্য কনভার্সন অফ রিলিজন, না এটা সম্বন্ধে কিছু বলা যায় নাই। তারপরে সাবজেক্ট অফ দ্য অর্গানিক দ্য ঠক, এই তো একটু আগে বললাম ঠক। ঠিক আছে, তাহলে 1, 2, 4 1, 2, 4 কোনটা অপশানে আছে, 1, 2, 4 ইজ দ্য সি অ্যান্সার। ঠিক আছে, সিটা অ্যান্সার। চল নেক্সট, 94 গেল, 95 দেখো কি বলছে। বলছে হু কনকার্ড সিন্ট অ্যান্ড অ্যানেক্স, বলছে এই সিনটা কে কবে কোন ব্রিটিশরা কবে নিয়েছিল। তাহলে মনে রাখবে চার্লস নেপিয়ার নিয়েছিল কত সালে, 1943 সালে। ঠিক আছে, তো মাথায় রাখবে নেপিয়ারটা আমাদের নিয়েছিল, এটা 1900 নয়, এটা হচ্ছে 1843 সালে এই আমাদের চার্লস নেপিয়ার কি সিনটাকে নিজের দখলে করেছিল। ঠিক আছে, তাহলে তারিখ ডেটটাও সালটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং কে করেছিল সেটাও ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে দেখো, বলছে যে হু ইমপ্লিমেন্ট দ্য ডায়ারচি সিস্টেম ইন বেঙ্গল। দেখো আমি বললাম না, ডায়ারচি সিস্টেমটা কে তৈরি করলো, রবার্ট ক্লাইভ প্রথমে এসেছিল কবে, কবে থেকে কবে ছিল, 1757 সাল থেকে 60 সাল পর্যন্ত ছিল, তারপরে ও বাড়ি চলে যায়, ব্রিটিশে চলে যায়। তার সেকেন্ড পিরিয়ডে যখন আসলো সেটা ছিল 1765 থেকে 67 পর্যন্ত। তাই দ্বিতীয়বার যখন এসেছিল তখনই কিন্তু ও শুরু করেছিল। অ্যাকচুয়ালি বক্সারের যুদ্ধে ওকে আনা হয়েছিল, এবং বক্সারের যুদ্ধে যে ট্রিটিটা হয়েছিল এলাহাবাদের ট্রিটি 12ই আগস্ট, সেই ট্রিটিটাতে ও বললো তাহলে ডুয়াল গভর্নমেন্ট শুরু করা হলো। বাট এরপরে যে গভর্নর জেনারেল আছে, যে 1772 সাল থেকে যে 1786 সাল পর্যন্ত ছিল, সে হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিং। এই ওয়ারেন হেস্টিং প্রথমবার 1772 সালেই এটাকে তুলে দেয়। তাহলে দুটো জিনিস মনে রাখবে, কে নিয়ে এসেছিল, রবার্ট ক্লাইভ। কবেতে, 1765-তে। কে তুলেছিল, ওয়ারেন হেস্টিংস। কবে তুলেছিল, 1772 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো, কারণ এর কথা হলো, ওয়ারেন হেস্টিংয়ের কথা হলো যে ওরা কেউ ইন্ডিয়ানরা কিছুতে থাকবে না, আমরাই সব জায়গাতে থাকবো। রবার্ট ক্লাইভ তো বলেছিল যে তোমরা শাসনটা দেখবে, আমরা রেভিনিউটা দেখবো, আর এ বলছে না, কিছুই চলবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে কি বলছে দেখো, হু ইজ কনসিডার দ্য ফাদার অফ ডুয়াল গভর্নমেন্ট। যদি এখানে আবার বলে ফাদার অফ ডুয়াল গভর্নমেন্ট কাকে বলে, এখানে না হবে তোমার রবার্ট ক্লাইভ, না হবে তোমার ওয়ারেন হেস্টিংস। এক্ষেত্রে আমাদের আবার কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে লিওনিল কর্টিস। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এগুলো কোশ্চেন না আজকাল থিওরি পড়ে পাবে না। ঠিক আছে, এই এমসিকিউ করেই তোমাকে করতে হবে। এই একটা করে জিনিস জেনে জেনে কনসেপ্টটাকে তোমাকে আরও বাড়াতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, বলছে ডিউরিং দ্য টেনিওর অফ হুইচ ব্রিটিশ গভর্নর ওয়াজ দ্য ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া। বলছে কোন গভর্নর জেনারেল ব্রিটিশ প্রথম রেলওয়ে লাইনটা শুরু করেছিল। তো আমরা জানি প্রথম ডালহৌসি। ঠিক আছে, ডালহৌসি প্রথম শুরু করেছিল কবেতে, রেলওয়ে লাইনটা শুরু করেছিল 1853-তে। কবে যদি বলা হয় তারিখ, তাহলে 16ই এপ্রিল। এবং যদি বলা হয় যে প্রথম কোথা থেকে কোথায়, মুম্বাই থেকে থানে কত কিলোমিটার রাস্তা, 34 কিলোমিটার রাস্তা। তারপরে যদি বলে বোম্বে রেলওয়ে বোর্ড কবে তৈরি করা হলো, 2005 সালে।
যদি বলা হয় যে দ্বিতীয় রেলওয়ে কোথায় চলেছিল, দ্বিতীয় রেলওয়ে চলেছিল আমাদের হাওড়া থেকে রানীগঞ্জ, কোথাও হুগলিও থাকতে পারে, ঠিক আছে। এটা 34-এ, যে এটা সালটা কত, 1 বছর পরে 1854-এ, এত কিছু মনে রাখতে হবে, ঠিক আছে। চল, তাহলে এখানে হয়ে কি আমাদের ডালহৌসি, ডালহৌসি ইজ দ্য রাইট অ্যান্সার। চল নেক্সট, কি বলছে, হোয়াট ওয়াজ দ্য, দেখো, হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ মুঙ্গের বারিয়াটাল প্রোটেস্ট, মানে একটা প্রোটেস্ট হয়েছিল, যে প্রোটেস্ট, সে প্রোটেস্টটা কোথায়, একটা প্রোটেস্ট হয়েছিল, সেই প্রোটেস্টটা কোথায় হয়েছিল, সেই প্রোটেস্টটা হয়েছিল আমাদের মুঙ্গেরে, এবং এটা কিসের জন্য বিখ্যাত ছিল, ঠিক আছে। এই তো মুঙ্গেরের যে প্রোটেস্টটা, তো মুঙ্গেরের প্রোটেস্টটা কোথায়, কি জন্য হয়েছিল, অ্যাকচুয়ালি ডিমান্ড ফর রিটার্ন বাস্কেট ল্যান্ড, এই ল্যান্ডটাকে রিটার্ন করার জন্য একটা আন্দোলন ছিল, সেটাই, ঠিক আছে। চল নেক্সট, আমরা 200-এ চলে এসেছি, ঠিক আছে। চল, 200টা কোশ্চেন, মানে আমি যে বুঝাচ্ছি বুঝতেই পারছো, 200 হওয়া মানে তোমার এখানে 400-500 কোশ্চেন হয়ে যাওয়া, ঠিক আছে। নেক্সট কি বলছে 200, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কে ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1857, তখন আমাদের ছিল কে, দেখো ওয়েলেসলি। এই যদি ওয়েলেসলির আমরা টাইম পিরিয়ড দেখতে যাই, ওয়েলেসলি কবে ছিল, এসছিল আমাদের 1798 থেকে 1905 সাল পর্যন্ত ছিল। তারপরে ডালহৌসি কবে ছিল, ডালহৌসি ছিল তোমার 48 সালে, 1848 সাল থেকে 56 সাল পর্যন্ত। তারপরে ক্যানিং ছিল 1856 সাল থেকে 62 সাল পর্যন্ত। রিপন কবে ছিল, রিপন ছিল 1880 থেকে 84 সাল পর্যন্ত। এই যে টাইম পিরিয়ডগুলো আমি পেড ব্যাচে গভর্নর জেনারেলগুলো সবগুলো করেছি, এবং টাইমগুলো তোমাদের বলেছিলাম যে এইরকম টাইমগুলো মনে করে নেবে, তাহলে খুব হেল্প হবে। এবার বলছে আমাদের 1857, তাহলে 1857 কার সময় পড়ছে দেখে নাও, ক্যানিংয়ের সময় পড়ছে, তাহলে ক্যানিং ইজ দ্য রাইট অ্যান্সার। আর এটা তো তোমাকে মুখস্থ করে নিতে হবে, সিপাহী বিদ্রোহতে কোনটা হয়েছিল। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে হোয়েন ওয়াজ দ্য এনফিল্ড রাইফেল ফায়ার উইথ গ্রেজড কার্তুজ ইনক্লুড ইন দ্য ব্রিটিশ ইন্ডিয়া আর্মি। এই যে কার্তুজের সিস্টেমটা, যেটা আমাদের প্রত্যক্ষ কারণ হিসাবে আমরা মনে করি যে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হচ্ছে কার্তুজ। ওখানে নাকি বলা হতো যে দাঁত দিয়ে যে কিছু ছেড়ানোর, তারপরে গলিটা ভরতে হয় কার্তুজটা, তো ওটাতে নাকি চর্বি দিয়ে বললো যে কিসের, গরুর চর্বি এবং সোরের চর্বি। গরুর চর্বি মানে হচ্ছে হিন্দুরা ই করবে না, আর সোরের চর্বি মানে হচ্ছে মুসলমানরা ই করবে না। এই নিয়ে দুজনের মধ্যে বিভেদ চলে আসলো। এবং এটা কবে আনা হয়েছিল, বলছে যে এই কার্তুজটা কবে আনা হয়েছিল, আমি গ্যারেন্টি যে তোমরা এইরকম কোশ্চেন পাওনি কোনো দিনও, ঠিক আছে। তো তারিখটা যদি বলা হয়, সেটা হচ্ছে আমাদের ডিসেম্বর, যে সালে 57 সালে যুদ্ধটা এটা হয়েছিল, বিদ্রোহটা হয়েছিল, বাট ডিসেম্বর মাসে 56 সালের ডিসেম্বর মাসে আনা হয়েছিল কার্তুজটা আনা হয়েছিল, ব্রিটিশরা নিজের আর্মিতে ঢুকিয়েছিল ডিসেম্বর মাসে 1956 সালে। 2202-এ কি বলছে দেখো, 202-এ বলছে যে হু লিড রিভল্ট অফ 1857 ইন বিহার। এই বিহারের 1857-এ যে লিডার কে ছিল, তার এটা আমরা এতবার পড়েছি, যেটা আমাদের একদম মনে হয়ে গেছে, সেটা হচ্ছে কানওয়ার সিং। এটা আরা থেকে করেছিল, কিন্তু এর বাড়িটা হচ্ছে ভোজপুরি ডিস্ট্রিক্ট, ঠিক আছে। চলো এইগুলো কোশ্চেন আরও পাবো আমরা, এর সম্বন্ধে যত রকম পাবো আমি আজকে করে নেব। দেখো তারপরে এবার কি এসছে, মানে কত রিপিট হয়, হু লিড দ্য রিভল্ট অফ 1857 ইন বিহার। বিহারের 1857-এর যে যুদ্ধটাতে কে ছিল, সেটাও আমাদের কে ছিল, কানওয়ার সিং ছিল, ঠিক আছে। নেক্সট, তারপরে নেক্সট দেখো, কানওয়ার সিং ওয়াজ দ্য কিং অফ, মানে কানওয়ার সিং কোথাকার রাজা ছিল, ঠিক আছে। তো কানওয়ার সিং হচ্ছে আমাদের, দেখো যেটা হচ্ছে হামিরপুর না ধারপুর না জগদীশপুর, দেখো এটা বারবার কোশ্চেন আসছে, তাহলে এটা হবে আমাদের জগদীশপুর, ঠিক আছে। নেক্সট 205-এ কি বলছে দেখো, 5-এ বলছে
যে কানওয়ার সিং এ লিডার অফ দ্য রিভল অফ 1857 বিলং টু হুইচ প্লেস, মানে কানওয়ার সিং কোথায় ছিল, মানে কোথাকার লিড করতো, সেটা হচ্ছে আমাদের জগদীশপুর। ঠিক আছে, অতএব দেখো মানে জাস্ট রিপিটটি দেখাচ্ছি যে এই কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে। তারপরে দেখো কি বলছে, হোয়ার ডিড কানওয়ার সিং জয়েন দ্য 1857 রিভল এগেইনস্ট দ্য ব্রিটিশ, কোথা থেকে জয়েন করেছিল। দেখো এটাতে বিপিএসসি অ্যান্সার নিয়েছিল কিন্তু আমাদের এই কি বলে যেন পাটনা, কিন্তু অ্যাকচুয়ালি আরা হওয়া উচিত। ঠিক আছে, অতএব বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ব্রিটিশ এর কোথা থেকে রিভলটা করেছিল, আরা থেকে করেছিল, কিন্তু বলছে এখানে পাটনা অপশান আছে, কিন্তু বিপিএসসি কমিশন কিন্তু এই পাটনা অ্যান্সারটা নিয়েছিল অ্যান্সারে। ঠিক আছে, অতএব এটা তোমাদের দেখতে হবে যে আমাদের পাটনাতে নিচ্ছে কেন, অ্যাকচুয়ালি পাটনা হওয়ার কথা নয়, অ্যাকচুয়ালি হবে আরা। ঠিক আছে, আমি তো বলবো আরাতে নেওয়া। ঠিক আছে, চলো তারপরে কি বলছে দেখো, বলছে হু অ্যামং দ্য ফলোয়িং টুক অ্যাক্টিভ পার্ট অফ রিভল্ট অফ দ্য 1857, বলছে এদের মধ্যে অ্যাক্টিভ পার্ট কে ছিল 1857 রিভল্টে। দেখো 1 নম্বর নানা সাহেব, আমরা জানি নানা সাহেব কানপুর থেকে, এও অ্যাক্টিভ ছিল। বেগম হজরত মহল লখনৌ থেকে, এও অ্যাক্টিভ ছিল। মৌলভী আহমেদ ফাইজাবাদ থেকে, এও অ্যাক্টিভ ছিল। তারপরে ছিল বেগম জেন্নাত মহল দিল্লি, এটা হচ্ছে বাহাদুর শাহ জাফরের স্ত্রী। ঠিক আছে, তো সবাই অ্যাক্টিভ ছিল, তাহলে অ্যান্সারটা হবে আমাদের ডি অ্যান্সার হবে, কারণটা হচ্ছে মোর দেন অ্যান্সার, অ্যাক্টিভ এখানে সবাই ছিল। তো যাই হোক, অ্যাক্টিভের না তোমরা এখানে দেখে নেবে কে কোথায় থেকে ছিল, এটি তোমারও কাজে লাগবে। এখান থেকেই 4 ধরনের কোশ্চেন ধরতে পারে। চলো নেক্সট। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে দ্য লিডার অফ দ্য 1857 ফ্রিডম স্ট্রাগল অফ পাটনা ওয়াজ, এখানকার মধ্যে কোন লিডার পাটনা থেকে দিয়েছিল, তাহলে আমরা দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাজপুত কানওয়ার সিং, বিভিন্ন রকমের কানওয়ার সিংকে বলা হয়েছে। নেক্সট, দ্য রিভল্ট অফ 1857 হ্যাজ ইটস সেন্টার অফ বিহার ফ্রম 15 জুলাই মানে 15 জুলাই 1857 টু 20 জানুয়ারি 1858, এটার কে ছিল, ঠিক মানে কোথায় ছিল হেডকোয়ার্টারটা, সেন্টারটা বিহারে, সেটা হবে আমাদের 1 নম্বরই হবে জগদীশপুর। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ফ্রম হুইচ প্রভিন্স ডিড কানওয়ার সিং লিড দ্য রিভল্ট অফ 1857, 1857 সময় যে কানওয়ার সিংটা ছিল সে কোথাকার ছিল, সেটা তো আমাদের জানি বিহারের ছিল। চলো এগুলোতে টাইম ওয়েস্ট করে লাভ নেই, একই কোশ্চেন বোঝাচ্ছে। নেক্সট কি বলছে দেখো, বলছে হু লিড দ্য রিভল্ট অফ 18 বিহার, একই জিনিস। ঠিক আছে, কমিশন। চলো 212তে কি বলছে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য মোস্ট বিটার এনিমি অফ দ্য ব্রিটিশ রিভল্ট ইন 1857। দেখো বলছে 1857 যে যুদ্ধটা হয়েছিল, এখানে সব থেকে ব্রিটিশের শত্রু কে ছিল, মানে কঠোর বিরোধী কে ছিল, ব্রিটিশদের কঠোর বিরোধী যদি বলা হয় সেটা আমাদের মৌলভী আহমেদুল্লাহ ফাইজাবাদ থেকে যে ছিল, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, তারপরে 13তে কি বলছে দেখো, 13তে বলছে দেখো যে আন্ডার হুজ লিডারশিপ ওয়াজ দ্য ঠগ এডিকেট, একটু আগে আমরা দেখলাম যে ঠগ কে করেছিল, ক্যাপ্টেন সোলেমান করেছিল। ঠিক আছে, তাহলে ক্যাপ্টেন সোলেমান হচ্ছে রাইট অ্যান্সার, এটা কপি একটু আগেই। নেক্সট কোশ্চেন কি, হুইচ উর্দু পোয়েট উইটনেস দ্য রিভল্ট অফ 1857, দেখো এটা পরীক্ষা খুব এসছে যে 1857 রিভল্ট 1857 যে ওইখানে উইটনেস কে ছিল, সাক্ষী কে ছিল, অনেক সময় উর্দু পোয়েটও বলে, নাও থাকতে পারে। যদি বলে উইটনেস অফ দ্য 1857, চোখ বন্ধ করে বলবো আমার মির্জা গালিব। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলছে,
হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ রিজন ফর মেকিং দ্য শোল্ডার অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিভল্ট। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে মানে কোনটা কারণের মধ্যে কোনটা কারণ নয় এখানে যেটা সিপাহী বিদ্রোহদেরকে এই সিপাহী বিদ্রোহ করতে করেছিল, উৎসাহিত করেছিল। তাহলে একমাত্র দেখবো আমরা যে অপশন, দেখো, শোল্ডার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিভল্ট এফোর্ট দ্য কোম্পানি অফ দ্য অফিসিয়াল স্পাই দ্য ক্রিস্টান, এটা ছিল। ঠিক আছে, তারপর অর্ডিনেন্স অফ দ্য শোল্ডার ট্রাভেল ইন দ্য শিপ, এটাও ছিল। উইটনেস দ্য অ্যালায়েন্স, এটাও ছিল। হ্যাঁ, ইন কমপ্লেন্স অফ দ্য অফিসার, ওরা কোনোদিনও অফিসার হতে চায়নি। ঠিক আছে, অতএব ওদের কোনো বড় পোস্টে যাওয়ার ছিল না। ঠিক আছে, অতএব অ্যান্সার এখানে ডিটা অ্যান্সার, ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 1904 দেখো, দেখো 206 দেখো, 206 কি বলছে যে হুইচ ডিড রানী ঝাঁসি ডাই, মানে এই যে রানী লক্ষ্মীবাই অফ ঝাঁসি এ কোথায় মৃত্যু হয়েছিল, কোথায় ডাই হয়েছিল। ঠিক আছে, সেটা অ্যান্সার হবে আমাদের গোয়ালিয়র। গোয়ালিয়র ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট তারপরে কি বলছে দেখো, বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ক্লাসেস ডিড নট পার্টিসিপেট ইন দ্য রিভল্ট, এই যে সিপাহী বিদ্রোহের সময় কোন ধরনের কারা পার্টিসিপেট করেনি। ঠিক আছে, তা পার্টিসিপেট করেনি এগ্রিকালচার লেবার, না এরা করেনি, মানি ল্যান্ডাররা করেনি, এবং 4 নম্বরে আছে কি ল্যান্ড হোল্ডার। ঠিক আছে, এই ল্যান্ড হোল্ডারটাও করেনি। তাহলে 1 আর 4 করেনি। তাহলে 1 আর 4 অ্যান্সার কোথায় আছে দেখে নাও, 1 আর 4 আছে ডিতে, এখানে দেখা যাচ্ছে না কিন্তু 1 আর 4 আছে ডিতে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, এই তো 1 আর 4 আছে দেখো। নেক্সট তারপরে কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা এদের মধ্যে কারেক্ট আছে। ঠিক আছে, তো এদের মধ্যে কারেক্ট যদি আমরা দেখতে যাই, প্রথমটা দেখো, ইন 1807 দ্য মহারাজা অফ দারভাঙ্গা বা ডুমরান অফ দ্য হাতকা অ্যান্ড দিয়ার ফ্লোয়িং দ্য ল্যান্ড হোল্ডার হেল্প টু ব্রিটিশ উইথ ম্যান অ্যান্ড মানি, একদম এটাই রাইট আছে, আর পড়ার দরকারও নেই। ঠিক আছে, এগুলো ভুল হবে। চলো নেক্সট 19-এ চলে যাই। 19-এ কি বলছে, 19-এ বলছে যে হুইচ পার্ট অফ বিহার রিমেন আনএফেক্টেড বাই দ্য রিভল্ট অফ 1857। ঠিক আছে, 1857-এর রিভল্টে যে পার্ট, বিহারের যে পার্ট, কোনটা পার্ট এফেক্টেড হয়নি। ঠিক আছে, তো আমাদের দানাপুর এটাও এফেক্টেড হয়েছিল, পাটনা এটাও হয়েছিল, মুজফ্ফরপুর এটাও হয়েছিল, মুঙ্গের শুধু হয়নি, একমাত্র মুঙ্গের এফেক্টেড হয়নি। তাহলে অনলি 5, তাহলে অনলি 5 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19-20 কি বলছে, 20 বলছে যে আন্ডার হুজ লিডারশিপ ডিড দ্য রিভল্ট অফ 1857 ওয়াজ দ্য লখনৌ, এই লখনৌতে কে ছিল। ঠিক আছে, আর লখনৌতে আমরা জানি সেটা হচ্ছে আমাদের বেগম অফ আওয়াধ। চলো নেক্সট 21 কি বলছে, 21 বলছে যে হোয়াট ওয়াজ দ্য মেন রিজন হোয়াই দ্য রিভল্ট অফ 1857 ফেল, বলছে কেন 1857টা ফেল করেছিল। ঠিক আছে, ল্যাক অফ দ্য হিন্দু মুসলিম ইউনিটি, না এটা ল্যাক করেনি, এটা অ্যান্সার হবে না। ল্যাক অফ দ্য এনি কমন প্ল্যান অথবা সেন্ট্রাল অর্গানাইজেশন, একদম ঠিক, এটাই বলেছে। ঠিক আছে, যে কি বলে যেন কমন একটা সংগঠন আমাদের, যে এক প্ল্যান ছিল না বা সেন্ট্রাল অর্গানাইজেশন ছিল না, সব পাটে অর্গানাইজেশন, ওইভাবে কোনোদিনও হয় না। নেক্সট 222-এ কি বলছে দেখো, 222-এ বলছে যে কিছু স্টেটমেন্ট আছে এবং সেটা ঠিক না ভুল সেটা বলতে হবে। দেখো বলছে এসারসন কি বলছে, দেখো দ্য ফার্স্ট ফ্রিডম স্ট্রাগল অফ 1857 ফেল টু গেন ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ব্রিটিশ গভর্নর, কারণটা কি, রিজনটা দিয়েছে বাহাদুর শাহ জাফর লিডারশিপ ডিড নট গেট পাবলিক সাপোর্ট অ্যান্ড মোস্ট of the important of the ruler of the princely state were যে reluctant of support him, একদম। তাহলে প্রথমটাও ঠিক, দ্বিতীয়টাও ঠিক, এবং প্রথমটার দ্বিতীয়টা হচ্ছে কারণ,
এটার কারণে ওটা ঘটেছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলছে, বোথ এ অ্যান্ড বি ইজ দ্য কারেক্ট, বাট বি ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে বিটা হচ্ছে এ এর এক্সপ্লেনেশন, একদম ঠিক বলেছে। নেক্সট 23-এ কি বলছে দেখো, 23-এ বলছে যে when did Queen Victoria declare the taken of Indian administration under the control of the British Crown? ঠিক আছে, কবে ব্রিটিশ ক্রাউনের সময় অ্যাকচুয়ালি ওই যে আমাদের গুড গভর্নেন্স অ্যাক্টটা করা হয়েছিল, মানে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সরকার মানে রানী নিজের হাতে নেয়, সেটা হচ্ছে আমাদের 1 নভেম্বর। কোথা থেকে? এলাহাবাদ থেকে অ্যানাউন্স করা হয়েছিল। এটাকে আমরা গুড গভর্নেন্স অ্যাক্টও বলি। ঠিক আছে, নেক্সট তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে আফটার দ্য রিভোল্ট অফ 1857 দ্য ব্রিটিশ গভর্নর সিলেক্টেড দ্য সোল্ডার ফ্রম হুজ প্রভিন্স। কোথা থেকে এই ব্রিটিশ প্রভিন্স এরা করেছিল? ঠিক আছে, সেটা করেছিল ওরা গোর্খা থেকে, শিখ থেকে, পাঞ্জাব, ফ্রম দ্য উত্তরপ্রদেশ। ঠিক আছে, অতএব এগুলো, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 25, তারপরে কি বলছে দেখো, who among the following term the revolt of 1857 as a conspiracy? এটা কে বলেছিল যে এটা একটা কনস্পিরেসি? সেটা বলেছিল আমাদের জনস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই দুটো লোক টেলর, টেলর বলেছিল। অপশন এ, এরা বলেছিল যে একটা রিভোল্ট অফ 1857 হচ্ছে একটা কনস্পিরেসি ছাড়া কিছুই নয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে যে হোয়ার ডিড রানী লক্ষ্মীবাই অফ ঝাঁসি, ঠিক আছে, ডাই। রানীর অলরেডি এই কোশ্চেনটা আমরা একবার পড়েছি। রানী লক্ষ্মী, যে আমাদের ঝাঁসির রানী ছিল লক্ষ্মীবাই, সে কোথায় মারা গেছিল? সেটা হচ্ছে গোয়ালিয়র। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা টোটাল এই যে 226টা কোশ্চেন করলাম, বিভিন্ন 5 কটা, এটা মনে 5 নাম্বার পার্ট। এই 5টা ভিডিওতে 226টা কোশ্চেন করার সাথে সাথে তোমরা প্রায় এখানে 1000টা কোশ্চেনের অ্যান্সার পেয়েছো। হাজারটা কোশ্চেন এখান থেকে তৈরি হতে পারে। অতএব 1 থেকে 5 পর্যন্ত পার্টগুলো দেখো, এবং এরপরই আমরা মানে এক্সপেকটেশন কোশ্চেনগুলো করব, যেগুলো আসার মতন, এবং প্র্যাকটিস সেটা যে মক টেস্ট হিসাবে হয়তো ইউটিউবে আমরা ভিডিও বা লাইভের টাইমটাও তোমাদের বলে দেবো। ঠিক আছে, অতএব এখান থেকে তোমরা এগুলো দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ।